প্রদর্শক ইসমানী মির্জা বসুবরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো 2 জুলাই নিয়ে এবং একই সাথে আসন্ন নির্বাচনে কিছু কথা বলবার চেষ্টা করব। 2 জুলাই আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুর রহমান রয়েছেন আমাদের সাথে। শফিক, আপনাকে স্বাগত জানাই। আজ 12 তারিখ শেষ হচ্ছে জুলাইয়ের। এই দিনও কিন্তু আমরা 24শে জুলাইয়ের দিকে যদি ফিরে তাকাই, এই দিনও কিন্তু সারা বাংলাদেশে উত্তাল ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তারা নানাভাবে তাদের কর্মসূচি পালন করেছিল। বিকেলে শাহবাগে যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটা একটু বৃষ্টির কারণে দেরি করে শুরু হয়েছিল। আমরা চট্টগ্রামে দেখেছি, বিভিন্ন ট্রেন স্টেশনে দেখেছি ছাত্ররা সেখানে ব্লকেট দেওয়ার চেষ্টা করেছে এবং পুলিশের সাথে এবং অন্য যারা সেই সময়কার ছাত্র রাজনীতি করতো, ছাত্রলীগ সহ অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা এই জুলাইটাকে আমাদের আনন্দের দিনও বলে থাকি, আবার কষ্টের দিনও বলে থাকি। তো দ্রোহের জুলাইয়ের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 12 জুলাই দাঁড়িয়ে আপনি ফিরে দেখা জুলাইকে কিভাবে দেখছেন? না, আমি বলবো যে এটা আমাদের খুব সাম অফ দ্য প্রাউডেস্ট মোমেন্ট আমাদের, এবং একটু খুব একটা প্রাউডেস্ট চ্যাপ্টার অফ ইন আওয়ার হিস্ট্রি। 71-এর পরে এর চেয়ে প্রাউডেস্ট চ্যাপ্টার তো আমাদের আসে নাই। হ্যাঁ, এবং এইরকম একটা মহৎ আন্দোলন আপনি যদি অনেক দিক দিয়ে যদি বিশ্লেষণ করেন, একটা ইয়াং জেনারেশন, একটা গোল্ডেন জেনারেশন একটা মহৎ আন্দোলন করেছে। এবং আপনি যদি এটার অনেকগুলো ডাইমেনশন দেখেন, মেয়েদের প্রেজেন্স হাজার হাজার, এবং এটা শুধুমাত্র মেয়েরা যে প্রেজেন্স ছিল তাই না, ওরা শিল্ড হয়ে দাঁড়িয়েছিল যাতে তাদের ভাইদের উপরে যেন অ্যাটাকটা না হয়, তারা সামনে। তো এই যে আন্দোলন, এটা মানে, এবং এটার যে মহৎ, এবং এরা যেভাবে কত নিয়মতান্ত্রিকভাবে পিসফুলি এই আন্দোলনটা একটা শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, এটা একটা বাংলাদেশে আর শুধুমাত্র তো আগে আপনি আন্দোলনগুলো দেখেন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, আশেপাশে 2-3টা রাস্তা বা গুলিস্তান বা মতিঝিল, এর বাইরে তো আন্দোলন আপনি কয়টা দেখেছেন? আর এইবার দেখেন এমন কোথাও নাই। আপনি ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট বলেন, মেডিকেল কলেজ বলেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন, টেকনিক্যাল কলেজ বলেন, এমন কোনো জায়গা নাই, এমন জায়গা, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 100 জনের বেশি তারা মারা গেছেন। আপনার নর্দার্ন ইউনিভার্সিটি, খুব নামকরা ইউনিভার্সিটি তো না, নর্দার্ন ইউনিভার্সিটিতে মানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন নর্দার্ন ইউনিভার্সিটির। এটা তো চিন্তাও করা যায় না। বাবা, আপনি খুব এলিট যদি ইউনিভার্সিটি বলেন, যেটাকে বলা হয় ব্র্যাক বা এনএসইউ, এদের ছেলেকে চিন্তা করা গেছে যে এরা আন্দোলনে আসবে? আমাদের তো আন্দোলনটা করতেই তো কারা একটা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাসের ছেলেমেয়েরা, খুব গরিব লোকও যেত না, আবার খুব বড় লোকের ছেলেমেয়েরাও আসতো না। এবার দেখেন আন্দোলন যেমন যাত্রাবাড়িতে শনির আখড়াতেও হয়েছে, একইভাবে উত্তরাতেও হয়েছে। যাত্রাবাড়ির শনির আখড়ায় আমি থেকেছি, এটা একটা লোয়ার মিডিল ক্লাসের জায়গা। আর সব উত্তরা যে জায়গায় হয়েছে, আজমপুর, এগুলো তো আপার মিডিল ক্লাসের জায়গা। তো সব জায়গায় মানে আপনি এটা ক্লাস ব্যারিয়ারও নাই, মানে সব ধরনের লোকের সমাবেশ হয়েছিল। আপনি 5 তারিখের কথা চিন্তা করেন, আমি তো ওই মানে হাসিনা যাওয়ারটা ব্রেক করেছি, ওদেরকে বলা, হাসিনার কাছে খবর এসছে যে যাত্রাবাড়ির থেকে একটা কলাম অফ পিপল আসতেছে, যেটায় মিনিমাম লোক হবে 3 থেকে 3.5 লক্ষ, আর উত্তরার থেকে আসতেছে 5 লক্ষর মতো। আপনি তো তখন তো যারা সিকিউরিটি তারা দিচ্ছে, তারা তো এত লোক, তো এই মানে অদ্ভুত, মানে এইরকম আন্দোলন বাংলাদেশে। আবার ব্র্যাকের ইউনিভার্সিটিও যেরকম করছে, আবার তামিরুল্লাহের মাদ্রাসার ছেলেমেয়েরাও যাচ্ছে। যাত্রাবাড়িতে যারা করেছে তাদের বিশাল অংশ হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। আপনি কাকে বাদ দিবেন? মোহাম্মদপুরে কমই মাদ্রাসার স্টুডেন্ট, মোহাম্মদপুরে কমে। আপনি এটা কোথায় হয়নি? আমি বলছি যে এটা সব জায়গায়, সর্বব্যাপী, এমন কোনো জায়গায় টাচ করেনি। এই যে আন্দোলনে এত সংগঠিত, এত লোক, এতজন, যেটি 5ই আগস্টের কথা, দুটো টেলিভিশন যারা খুব ঝুঁকি নিয়ে লাইভ করবার চেষ্টা করেছেন, বিশেষ করে 11টার পর বা 12টার পর থেকে কিন্তু টুকটাক করে লাইভ করা শুরু করেছেন। এবং এত মানুষের ঢল, এই ঢলের যে মর্মটা আপনি বোঝানোর চেষ্টা করলেন, সেখানে কোনো শ্রেণী পেশা ছিল না, সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু সেখানে সংযুক্ত হয়েছিলেন। এই যে দ্রোহের যে আগুন, যে আমরা যদি বলি এই বিস্ফোরণটা, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? কেন এত বড় বিস্ফোরণ, কেন এই ধরনের এই পুরো আন্দোলনটা হয়েছে? প্রথমত তো কোটা বৈষম্যটা ছিল, আর একটা হচ্ছে যে ডিগনিটি।
পুরো ধরেন আপনি আমাকে, আমাদের জেনারেশনকে, আমাদের পুরো জনগোষ্ঠীকে এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা, আমরা প্রজা, একটা স্লেভের মতো একটা যে যাকেই আপনি দেখেন সবাই কিন্তু নেমেছে ডিগনিটির প্রশ্নে। এটা মেয়েদেরকে, ছাত্রলীগের ছেলেরা এসে ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরকে পিটাচ্ছে, কি আমাদের মায়া বোনদের কোনো সম্ভ্রম নাই? বা আপনি আবু সাইদের মতো একটা যে কালকে ইয়েতে একটা ডকুমেন্টারি ওরা রিলিজ করেছে ড্রিকে, আপনি দেখবেন। হ্যাঁ, ওই ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে সে একা দাঁড়িয়ে গেছে। কেন আবু সাইদ ওইখানে কেন একা দাঁড়ানোর কারণে একটু আগে আবু সাইদকে ধরে ওরা এইদিকে মেরে ওইখানে রক্তাক্ত করে দিয়েছে। তার আর ওই ডিগনিটির প্রশ্নে সে দাঁড়িয়ে গেছে যে না আসো, ওকে মারবা তো মারো। এই ডিগনিটির বোধটা তো সবাইকে নিয়ে গেছে, এমন কেউ নাই যে এই কেন আপনি আমাকে দেখছেন হচ্ছে একটা প্রজা রূপে। আমরা মানে শেখ গোষ্ঠী, শেখ পরিবারের আমরা প্রজা, এটা যেমন রাজবংশের মধ্যে আছি আমরা। গুটি কয়েক লোক আমাদেরকে, যেমন তো আমাদের কোনো সম্মান নাই, আমাদের কিচ্ছু নাই, তুচ্ছ-তাচ্ছিল্য একদম ইয়েতে। ওই ডিগনিটির প্রশ্নে সবাই নেমেছে। ওই ডিগনিটির প্রশ্নে দ্রোহের আগুন সবার মধ্যে গেছে। সে গার্মেন্টস শ্রমিক বলেন, আর মাদ্রাসার স্টুডেন্ট বলেন, ব্র্যাকের স্টুডেন্ট বলেন, বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন, পলিটেকনিকের স্টুডেন্ট বলেন, বা গার্ডিয়ান যারা, একটা মহিলা বা ইয়েরা আপনি দেখেছেন নেমে পানি খাওয়াচ্ছে, কল্পনা করা যায়? দুইটা বোন তাদের বাসা, ভাইকে নিয়ে শোকগ্রস্ত হবে তা না, ভাই বোনকে নিয়ে, ভাইকে নিয়ে তারা ইয়ে করছে, তাদেরকে তো কেউ বলেও না। তারা তো এমন, আমরা এগুলো কাকে দিই? যারা ধরেন ওই আগে আমরা পড়েছি প্রীতিলতা ওয়াদ্দারদের হয়তো বা এগুলো, কিন্তু আপনি সে তার ভাইয়ের লাশকে নিয়ে দুই বোন রাজপথ দিয়ে যাচ্ছে আর মিছিল করতে করতে। এটা হলো ডিগনিটি। মানে এটা, এই যে বাংলাদেশের মানুষের ডিগনিটির প্রশ্নে সবাই জেগে উঠেছে। আমার হলো এটা অ্যাসেসমেন্ট। তো সেক্ষেত্রে মানে ৩৬শে জুলাই যেটা, সেটা তো প্রথম বর্ষে পালিত হতে যাচ্ছে। আপনি বলছিলেন যে স্বাধীনতার পরবর্তী সময় আমরা অবশ্যই এটাকে মনে করে থাকি এটি একটি বড় বিজয় ছিল। কিন্তু আমার আক্তার মুকুলের একটা কথা আছে, বিজয়ের মাস ডিসেম্বর, আমি বিজয় দেখিনি। তিনি ডিসেম্বর মাসকে উল্লেখ করে বলেছিলেন তার একটা লেখার মধ্যে। তো এই ৩৬ জুলাইয়ের প্রথম বর্ষে এখন এসে দাঁড়িয়ে আপনি কি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেভাবে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এবং সেই ফ্যাসিস্ট বিদায়ের পরবর্তী সময়ে এখন এসে কি আপনি সেই বিজয় দেখতে পাচ্ছেন? অবশ্যই বিজয় দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে আমাদের ইকোনমি যেই তলানিতে ঠেকেছিল, আমরা একটা রিকনস্ট্রাকশনের পিরিয়ডের মধ্যে দিয়ে আসছি। আপনি একটা পোস্ট রেভলিউশন, পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন একটা ক্যাওটিক হয়, ভয়াবহ রকমের খুন হয়, খারাপই হয়, রিভেঞ্জ কিলিং হয়। সেই জায়গায় আমরা বলবো যে আমরা একটা স্ট্যাবল একটা ট্রানজিশন হচ্ছে জনগণের মধ্যে। হ্যাঁ, কিছু কিছু ভয়ানক রকমের কিছু মার্ডার মানুষকে ক্ষুব্ধ করছে, বাট ওভারঅল আপনি যদি দেখেন পুরো গত 11 মাসে আমরা চেষ্টা করছি একটা ডেমোক্রেটিক একটা ট্রানজিশনটা ঘটাতে, যাতে নতুন লিডারশিপ আসছে, নতুন পলিটিক্যাল কথাবার্তা আসছে, গোল্ডেন একটা জেনারেশন আসছে, এবং তারা নতুন ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে। আপনি ইচ্ছা করলেই যারা ট্র্যাডিশনাল পার্টিগুলো তাদের একটা টাফ ব্যাটেলের সম্মুখীন হতে হচ্ছে। প্লাস হচ্ছে যে আমি বলবো যে ডিগনিটির প্রশ্নে সবাই এখন ওনারশিপ হয়েছে, এটা আমার দেশ, তার দেশ, সবার দেশ। আগে তো এটা ছিল না, 3টা 4টার এই বোধটা জেগেছে। আর যেই জিনিসটা তো মানে রেভলিউশন তো আর ম্যাজিক বুলেট না, হঠাৎ করে তো আপনাকে চেঞ্জ করবে না। এই চেঞ্জটা হচ্ছে, এবং চেঞ্জটা এটা সামনে আরও এক্সিলারেট করবে, এটা হতেই থাকবে। একটা রেভলিউশনের ইম্প্যাক্ট অনেক বছর ধরে থাকে, 6, 7, 8 বছর ধরে থাকে। পলিটিক্যাল পার্টিগুলো ডিসকাশন করছেন যে আগে আমাদের কনস্টিটিউশন কেন আমাদেরকে সেফগার্ড দিতে পারেনি, কেন এটাকে ডেমোক্রেসিকে এটা প্রোটেকশন দিতে পারেনি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এক ধরনের ঐক্যমতে আসার চেষ্টা হচ্ছে যে এমন একটা যে জায়গায় আমরা পৌঁছবো যাতে একটা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়, সেই সেটেলমেন্টে সবাই মনে করে যে আমরা সবাই উইনার, বাংলাদেশের মানুষজন মনে করে আমরা উইনার হয়েছি, বা এমন একটা গভর্নমেন্ট ব্যবস্থা আসছে যে গভর্নমেন্ট আর তার জনগণকে, নাগরিককে স্লেভ হিসেবে ট্রিট করবে না।
জি, তো সেই অবস্থা আপনি বলছেন একটা ট্রানজিশন চলছে এবং এই সময় কিন্তু পরিস্থিতি কিছুটা এরকম থাকে, কিন্তু অর্থনৈতিক অবস্থান সহ সার্বিক বিষয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটি কিন্তু একটা পর্যায়ে আসছে। সেটা আমরাও দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে যেটি আমরা দেখলাম রিজার্ভের পরিমাণ বাড়ছে, আমাদের যে ফরেন রিমিটেন্স ইনফ্লেশন 27 মাসে সবচেয়ে কম ইনফ্লেশন কম হচ্ছে। এবং গত রোজার কথা যদি উল্লেখ করি, একটু পিছন দিকে গত রোজা দেখেছি দ্রব্যমূল্যের দাম খুব স্বস্তিজনক অবস্থা ছিল, এখন কিছুটা কম বেশি থাকলেও আমার কাছে না, ইনফ্লেশন ইজ জি ডাউন, ডিক্লাইনিং। তো সেই অবস্থায় এখন যেটি বললেন যে একটা ট্রানজিশনের পরবর্তীতে একটা ব্যবস্থাপনা চলছে, যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে ছোঁয়া, গণতান্ত্রিক যে ছোঁয়া, একটা নির্বাচনের ছোঁয়া, সেই কথাটা কিন্তু এখন মানুষের মধ্যে আসছে। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডন বৈঠকের পরে যে যৌথ ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা স্বস্তির জায়গাটা তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। যদিও জামায়াত ইসলাম, এনসিপি তারা ভিন্ন মত পোষণ করেছে, কিন্তু তার পরবর্তীতে আমরা যারা দেখেছি যে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি গ্রহণ করবার জন্য যাতে নির্বাচনের প্রস্তুতি। তো ওই অবস্থায় লন্ডন বৈঠকের যে ঘোষণা ছিল, যৌথ ঘোষণা, সেই ঘোষণার মধ্যে কি একটা ধারণা হতে পারে কিনা যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হচ্ছে? না, আমাদের প্রথম কথা তো যে প্রফেসর ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্টভাবে বলেছেন যে ইলেকশন এপ্রিলের প্রথমার্ধে হবে, মানে 15ই এপ্রিলের হচ্ছে কাট অফ টাইম, এর মধ্যে ইলেকশনটা হবে, মানে 1 থেকে 15 এপ্রিল। পরবর্তীতে যখন লন্ডনে তারেক রহমানের সাথে ওনার কথা হয়, তখন আমাদের একটা এগ্রিমেন্ট হচ্ছে আমরা যে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হলো, সেটা হচ্ছে যে যদি আমরা রিফর্মের কাজগুলো খুব দ্রুত করতে পারি আর ট্রায়ালের ব্যাপারে যদি আমাদের খুব ভালো প্রোগ্রেস হয়, তাহলে আমরা দেরি করব কেন, আমরা এই রোজার আগে ইলেকশনটা করে ফেলবো। মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি 2nd উইক, হ্যাঁ, ফেব্রুয়ারিতে এই ইলেকশনটা হতে পারে, এই 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 ছিল স্টেটমেন্টটা। তো আমরা সেই রকম যদি প্রোগ্রেস হয়, হোয়াই নট। আমাদের এই গভর্নমেন্টের তো বেশি দিন ক্ষমতায় থাকার তো ইচ্ছা নাই, তারা চায় যে খুব একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে সে চলে যেতে চায়। কিন্তু তার আগে যেহেতু রিফর্ম, মানুষের ইচ্ছাটা কি, যে সে বাংলাদেশে যে আন্দোলনটা হলো বা যে গণ অভ্যুত্থানটা হলো, তার একটা বড় ডিমান্ড ছিল যে রিফর্ম হওয়া দরকার, আমাদের গভর্নমেন্টের বা সিস্টেমে একটা রিফর্ম হওয়া উচিত সব ধরনের, আমার পুলিশ ব্যবস্থায়, আমার জুডিশিয়ারিতে, আমার অ্যান্টি করাপশন কমিশনের যে ফাইটে, বা আমার লিগাল সিস্টেমে, সব জায়গায় রিফর্মটা আমার দরকার। সেই রিফর্মের কাজগুলো আমরা করছি। আবার অ্যাট দ্য সেম টাইম একটা বড় ডিমান্ড হচ্ছে যে ট্রায়ালগুলো হওয়া উচিত, যারা এই ভয়াবহ হত্যাকাণ্ড করলো তাদের তো একটা বিচারের সম্মুখীন হওয়া উচিত। সেই কাজটাও আমরা করছি, দেখছেন সবগুলোই হচ্ছে। তো এগুলো যদি ভালো প্রোগ্রেস হয়, তাহলে আমরা এটা ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে। সেই প্রোগ্রেসটা নিয়ে কি আপনি আশাবাদী কিনা? আমিও যথেষ্ট আশাবাদী। প্রোগ্রেসের কতটুকু অংশ মনে হয় হয়েছে? আমরা আশাবাদী এই জন্য, আপনি দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু যথেষ্ট সংযমের পরিচয় দিয়ে তারা প্রতিদিন প্রায় সপ্তাহে 3-4 দিন তারা কিন্তু বসে যে সমস্ত বিষয়ে আদি ডিবেট করার দরকার, প্রত্যেকটা বিষয়ে ডিবেট হচ্ছে। আমরা কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই কিনা, আমাদের প্রাইম মিনিস্টারের কতদিন তার টেনুর হতে পারে, বা আমরা কি ধরনের মানে নারীরা কি সরাসরি ভোটে ইলেক্টেড হবেন কিনা, এরকম অনেক, বা আর্টিকেল 70 যেটা আমাদের 50 বছর ধরে ভুগিয়েছে, আর্টিকেল 70, এটা আর্টিকেল 70-র বিষয়ে আমাদের, মানে আর্টিকেল 70-র কারণে আমাদের ডেমোক্রেসি শক্তিশালী হতে পারেনি। তো আর্টিকেল 70-কে আমি রাখবো নাকি রাখলেও আমি কিভাবে রাখবো, যে এই ডিবেটগুলো, এগুলো কিন্তু হচ্ছে প্রায় প্রতিদিনই ডিবেট হচ্ছে। এবং এখন প্রেসিডেন্টের পাওয়ারটা কি বাড়বে না কমবে, প্রেসিডেন্ট কি এরকমই থাকবেন, এই পাওয়ারগুলো, এগুলোর যখন আমার মনে হয় যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো একসাথে বসছেন বারবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, এবং এই প্রতিদিনই কিছু না কিছু এগ্রিমেন্ট হচ্ছে, আমি আশাবাদী যে রিফর্মটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন ট্রায়ালের ক্ষেত্রে সাবেক আইজিপি নিজে রাজসাক্ষী হয়েছেন, তারপরে ট্রায়ালের অনেকগুলো কাজও এগিয়েছে, এবং ট্রায়ালের, যদিও ট্রায়ালের সাথে সম্পর্কিত না, হাসিনার যে রোলটা ছিল সেটাও এখন বিদেশি ডকুমেন্টারিতেও এসছে, ফলে ইন্টারন্যাশনাল প্রেশারটাও তৈরি হচ্ছে দিনকে দিন।
সেক্ষেত্রে যে পিআর নির্বাচন নিয়ে যে চ্যালেঞ্জটা এখনো রয়ে যাচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় একটা পলিটিক্যাল পার্টিগুলো তাদের ম্যাচুরিটি শো করে দে উইল ফাইন্ড এ সলিউশন। আমি তাদের প্রতি তাদের সবাই যে ধৈর্য সহকারে আলাপ আলোচনা করছেন, আমি তাদেরকে উই শুড স্যালিউট দেম সোফার যে অ্যাচিভমেন্টটা হয়েছে। এটা নিয়েও ভালো একটা আমার মনে হয় যে একটা ডিসিশন হবে, সবাই কনসেনসাসে বসবেন যে কি করা যায়, পিয়ারে যাব কি যাব না, ওনারা একটা ডিসিশন নেবেন এবং এটা সবার জন্যই মঙ্গল হবে আমার মনে হয়। তো ঐক্যমত কমিশন তো বলছিল যে পিআরের বিষয়টি তাদের কিন্তু উপস্থাপনের মধ্যে ছিল না, হঠাৎ করে আসলো বিষয়টা, সেটা নিয়ে আপনি কিভাবে দেখেন? না, এখন যদি কিছু কিছু পলিটিক্যাল পার্টি যদি এটা উঠায়, তো এটা যদি আবার ইগনোরও করেন, তাহলে তো অনেকে বলবে যে আমাদের বিষয়টা কেউ ডিবেটই করলো না বা ডায়ালগে এটা আসলো না। তো এটা মানে ফেলে দেওয়াটা আসলে কোনো ভালো কিছু নয়, বরঞ্চ এটা নিয়ে আলাপ আলোচনা হোক, হওয়ার পরে একটা না হয় কনসেনসাস হবে। হ্যাঁ, যে আমরা কি এটা চাবো কি চাবো না, চেলেও এটা কি আপার হাউসে যাবে না লোয়ার হাউসের ক্ষেত্রে হবে বা কোন ফর্মে হবে। তো এটা আমার মনে হয় যে এটা পলিটিক্যাল পার্টিগুলো সোফার যে ম্যাচুরিটি শো করেছেন, এই ম্যাচুরিটি যদি শো করেন, এটা নিয়েও একটা কনসেনসাসে পৌঁছানো যাবে। তাহলে এখন নির্বাচন নিয়ে কি চ্যালেঞ্জগুলো আপনার কাছে মনে হয় যে রয়েছে? চ্যালেঞ্জ তো কিছু আছে, তো লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। আমার তো একটা মনে রাখতে হবে যে আমরা 18 কোটি লোকের একটা দেশ, সেখানে ভোটার হবে ধরেন 11-12 কোটি ভোটার হবে। তো তাদেরকে একটা তাদের যে লজিস্টিক্যাল, তার ভোটার লিস্টটা কমপ্লিট করা, সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া, মাঠ প্রশাসনকে ঠিক করা। এবং সেই উপলক্ষে দেখেন গত সপ্তাহে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে প্রফেসর ইউনূস বললেন যে সিকিউরিটি রিলেটেড যত প্রিপারেশন আছে সেটা ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে, কেননা আমরা এমন কিছু রাখতে চাই না যে একদম লাস্ট মিনিটে করব। এতেও আরও মানে এতে যেটা হয় যে জিনিসগুলো আনসার্টেন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য ডিসেম্বরের মধ্যে করে আমরা রেডি হয়ে বসে থাকবো, যাতে তার মানে যখনই এই পলিটিক্যাল সেটেলমেন্ট হবে বা রিফর্মগুলো নিয়ে সবাই এগ্রিমেন্টে পৌঁছবেন, যাতে আমরা তাড়াতাড়ি ইলেকশনটা করতে পারি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইস্পানি মির্জা শুভরাত্রিতে দ্রোহের জুলাই ও আসন্ন নির্বাচন নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। আমরা ছোট্ট বিরতির পর আবার আমাদের এই অতিথিকে নিয়ে একই আয়োজনে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম দ্রোহের জুলাই এবং আসন্ন নির্বাচন নিয়ে। নির্বাচন প্রসঙ্গে কথা বলতে যাওয়ার ফাঁকেই আমরা জনাব মোহাম্মদ শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমাদের আজকের অতিথি, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার গুরুত্ব দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনের ডিসেম্বরের মধ্যেই সেই ধরনের সংক্রান্ত কার্যাবলীকে সম্পাদন করবার জন্য প্রস্তুত থাকবার জন্য তিনি অনুরোধ করেছেন। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা প্রশ্ন এসেছে, আমরা যেটা বুঝতে পারছি এবং আপনার কথাও যেটি জানলাম, সেটি তো আসলে আমাদের যে বর্তমান যে আর্থিক কাঠামোগত যে উন্নয়ন, যেটি বিগত সরকার একেবারেই ভেঙে দিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের আর্থিক অবস্থাটাকে এমন দুর্দশায় ফেলে গিয়েছিল যে আমরা দেখেছি যে আদানির বিদ্যুৎ বিল দেওয়া থেকে শুরু করে অনেক যে পেমেন্টগুলো বাকি রেখে দিয়ে গিয়েছিল, সেই পেমেন্টগুলো করা হয়েছিল প্রায় $101 বিলিয়ন এই পতিত আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছিল। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে এখানে। বিশেষ করে গত 9 তারিখে পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের ভিতরে যে হত্যাকাণ্ডটা হলো, সেটি নিয়ে নানা রকম বিশ্লেষণ রয়েছে। এখানে যেটি বলা হচ্ছে, আমি যদি বলে থাকি, বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক সাহেবের একটা মন্তব্য রয়েছে, জনাব তারেক রহমান সাহেবের, সেটিও বলবো। রিজভী সাহেব বলছেন, সারা দেশে একদল লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন করেছেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দিকে এক ধরনের অঙ্গুলি দিয়েছেন, আপনার বিশ্লেষণ কী হতে পারে? আইন শৃঙ্খলার বাহিনী বিষয়গুলো একটা বিষয়, যখনই একটা মানে যেই ধরনের একটা ভয়ানক রকম একটা ব্রুটাল একটা মার্ডার হয়েছে, আপনি দেখেন পাথর দিয়ে মেরেছে এবং পুরো মানুষ, কোটি কোটি মানুষ ক্ষুব্ধ, এটা যারাই দেখছেন তার মধ্যেই একটা রাগ ঘৃণা তারা প্রকাশ করছেন। তো ফলে হয় কি, এই সময়ে আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু বেটার দিকে যাচ্ছে, তখন মানুষ আরও আমার উপরও রেগে যাবেন। হ্যাঁ, এই সময় আসলে এই আলোচনাটা করাই ঠিক না। বাট আমরা যেটা হচ্ছে যে আমরা যখন এই গভর্নমেন্ট শুরু করলো, আপনি দেখেন যে পুলিশের কনফিডেন্স 0 ছিল। পুলিশ 7-8 দিন ডিউটিতেই আসে নাই। আমাদের একটা বিগ চ্যালেঞ্জ ছিল পরবর্তী মাসগুলোতে পুলিশের কনফিডেন্সটা ফিরিয়ে আনা। তো আমরা সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেকাংশে পেরেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও
দুর্বলতা আছে, সেই দুর্বলতার কেউ কেউ সুযোগ নিচ্ছেন। সেই জায়গাটায় আমরা আসলে দুর্বলতা দূর করতে পারি সবাই মিলে, আমরা পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে আসলে একসাথে কাজ করলে এই দুর্বলতাও যাবে। কেন সামনে আমাদের ইলেকশন, আরও বিগার চ্যালেঞ্জ আসতেছে। সেই সময় তো আমাদেরকে একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল একটা ইলেকশন আমাদেরকে এনশিওর করতে হবে। মানে এখানে আসলে সমস্ত পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট এবং আমাদের যে মেশিনারি সবাই মিলে আসলে আমাদের এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে যে পুলিশের কনফিডেন্স লো হওয়ার কারণে এটা, এবং দেখেন আর্মিও তো আছে, কিন্তু আর্মিও অনেক ক্ষেত্রে তো ইন্টারভেন করতে পারছে না। মানে এর কারণটা কি, কেন ইন্টারভেন করতে পারছে না? না কারণ ইন্টারভেন ওই যে অনেক ক্ষেত্রে মানে আমি বলবো যে পুলিশের কনফিডেন্স, লো কনফিডেন্সটাই আসলে ইনফেক্ট করছে অনেক জায়গায়। মানে নো কনফিডেন্স কি কোনো প্রভাবের কারণের জন্য? লোক না, সরকারের প্রভাবের কারণে না। এটা হচ্ছে যে আমরা এক ধরনের পুলিশকে একটা পিটুয়া বাহিনী বানানো হয়েছিল, এক ধরনের একটা পুলিশ ছিল আপনার প্রাইভেট মার্সেনারি, তাকে দিয়ে আপনি হেন কোনো অপকর্ম আপনি করার নাই। সেই জায়গা থেকে আমরা পুলিশকে আমরা যেমন ধরেন আগে পুলিশের যে ক্রাউড কন্ট্রোল করতো, ওটা হচ্ছিল খুবই কলোনিয়াল একটা সিস্টেম। আমরা এসে বললাম যে না, ইউএন যে সিস্টেমটা দেয় সেইভাবে করতে হবে। তো পুলিশের পক্ষে অনেক যেহেতু গুলি করাও সম্ভব না, আগে তো যাকে তাকে গুলি করতো। আগে আইন শৃঙ্খলা বাহিনী ভালো করতে যে সে অনেকগুলো ক্রস ফায়ার করতো, মানুষকে একটা ভয় জাগার জন্য অনেককে গুম করে ফেলতো, করে একটা সোসাইটিতে ভয়ের পরিবেশ তৈরি করতো। সেই ভয়ের পরিবেশ তো আমরা ওই যে ভয়ের পরিবেশ তৈরি করে আইন শৃঙ্খলা পরিবেশ ভালো করতে হবে, সেটা করতে গেলে তো তাহলে আবার হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়। সেই পথে তো এই গভর্নমেন্ট যাবে না, বা যাওয়া কোনো গভর্নমেন্টেরই যাওয়া উচিত না। তো সেই জন্য আমরা মনে করি যে এই জায়গায় আমরা কাজ করছি, কিন্তু যতটুকু উন্নতি হওয়ার কথা সেটা হয় নাই, এবং এটা দৃশ্যমানও না। এর ফলে আমি যদি বলি, মানুষজন আমাদেরকে আরো বলবে যে এই উনি মিথ্যা কথা বলছেন। মানে গ্যাপটা কোথায়, মানে কি কারণের জন্য এটি হচ্ছে না? ওই কনফিডেন্সটা সেইভাবে তো রেস্টোর হয় নাই। সেভাবে কি রেস্টোর হয় নাই, নাকি না পুলিশ অন্য কোনো প্রেসারে থাকে? না, এটা আমার ওইভাবে তো রেস্টোর হয় নাই। আগে পুলিশ সবসময় তার একটা লাইসেন্সই দেওয়া ছিল গুলি করার। যখন আপনি দেখেন না যাত্রাবাড়ির শেখ হাসিনা অলরেডি পালিয়ে গেছে 5 তারিখে, হ্যাঁ 5 তারিখে অগাস্টের। তারপরে যে পুলিশের আপনি ওই যে দুইটা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল জাস্টিস সেন্টার, তারা যেই ডকুমেন্টারি করেছে 15 মিনিটের, আর বিবিসিটা দেখেন 52 জনকে খুন করেছে ওরা। মানে তাদের ওই লাইসেন্সটাই দেওয়া ছিল গুলি করার। আচ্ছা, এই জায়গাটা মিশ্র বিষয়। যখন আমরা দেখতে পেলাম যে আর্মির চিফ একটা ভাষণ দেওয়ার কথা বলছেন টেলিভিশনে, জাতির মধ্যে কিন্তু সকলের মধ্যে কিন্তু একটা ধারণা হয়ে গিয়েছে যে বড় একটা কিছু ঘটেছে। তারপরে কারো পুলিশ সেখানে দুপুরের পরে বা বিকেলের দিকে গুলি চালিয়ে, ওরা ওদের বিশ্বাসই হয় না যে শেখ হাসিনা পালাতে পারে। আচ্ছা, আমার এটা মনে হয়েছে। এটা আসলে এদেরকে ইন্টারভিউ নিলে এটা জানা যেত যে হোয়াট ওয়াজ ইন দেয়ার মাইন্ড, তারা কি ভাবছে। হ্যাঁ, তাদের ওইটা ধারণাতে আসে নাই যে শেখ হাসিনার মতো একটা ব্রুটাল ডিকটেটর সে পালিয়ে যেতে পারে ব্যাকডোর দিয়ে। হ্যাঁ, ওইটা তার মনেই হয় নাই। সে তার মতো খুন করেই যাচ্ছে, যে জানে তার নেত্রী তাদেরকে ক্লিন চিট দিবে। সেই খুন কটা পর্যন্ত হয়েছে বিবিসি জরিপে? যদি এটা 4টা-5টা পর্যন্ত, কিন্তু 2টার সময় তো স্পষ্ট হয়ে গিয়েছে, বা না সে তো চলেই গেছে, ধরেন একটার আগেই সে পলায়ন করেছে। সেটা তো আমরা গণমাধ্যমে তখন বুঝাই গেল, বা স্কল চলে আসলো। তাহলে আপনি বুঝেন, মানে ওই লাইসেন্সটা দেওয়া ছিল যে তুমি যাকে তাকে খুন করতে পারো। আমরা তো চাচ্ছি যে পুলিশ তার ইন্টারন্যাশনাল যেটা নিয়ম, সেই নিয়ম মেনে তার পুলিশিংটা করুক। এটা একটা জিনিস কি, পোস্ট রেভলিউশনে যে ক্যাওটিক যে সিচুয়েশন থাকে, সেটা কিছু কিছু পারসিস্ট করছে। আমরা এই জায়গাটা অ্যাড্রেস করার যথেষ্ট চেষ্টা করছি। এই যে সেই আলোকে আমরা প্রফেসর ইউনূস গত সপ্তাহে বললেন যে আরও 17,000 পুলিশ এবং বিজিবি এবং কোস্টগার্ডের মেম্বার নেওয়ার জন্য খুব দ্রুত আমরা চেষ্টা করছি। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার পুলিশের মধ্যে 1,20,000, পুলিশের মধ্যে আছেই প্রায় 2,20,000 মতো, তার মধ্যে 1,20,000ই রিক্রুটমেন্ট হয়েছে শেখ হাসিনার আমলে। এদের অনেকে তো ছাত্রলীগ করতো। এটাও আপনার দেখতে হবে, সব কিছুই তো আপনাকে
কনসিডারেশনে আনতে হবে। তাহলে যেটি বলা হয় যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডে এক ধরনের কারোর উপর দোষ চাপিয়ে দিবার জন্য সরকার কোনোভাবে নির্লিপ্ত ছিল কিনা? না, আমরা কাউকে দোষ চাপাচ্ছি না। মানে কোন একটা এটা পক্ষের একটা উপর ভয়ানক একটা ঘটনা ঘটেছে। আমরা খুব দ্রুত দেখেন 5 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন উপদেষ্টা আজকে সকালে জানিয়েছেন যে এদেরকে খুবই দ্রুত বিচার করা হবে। আমাদের পক্ষে যতটুকু করা যায় আমরা কিন্তু তাড়াতাড়ি করছি এবং খুব যথেষ্ট সিনসিয়ারিটি নিয়েই আমরা কাজগুলো করছি। কিন্তু কথা হলো, এটা তো আমরা এই যে ঘটনাটা ঘটলো সেটা তো বাংলাদেশে ঘটারই কথা না, ঠিক না? এইটা আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ কি চান? মানুষ চান যে নিরাপত্তার সাথে এই গভর্নমেন্ট তাদের টোটাল নিরাপত্তা নিশ্চিত করুক। সেই লক্ষ্যে আমাদের কাজ করা, কিন্তু আমরা যেই গতিতে এগোতে চাচ্ছি সেই গতিতে আমরা এগোতে পারছি না। আমরা একটু জনাব তারেক রহমান সাহেবের একটা মন্তব্যে আসি। তিনি আজকে একটা অনুষ্ঠানে বলেছেন, আমি আজ থেকে 9 মাস আগে কোট আনকোট করে বলছি, 9 মাস আগেই বলেছিলাম যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করছিল। দৃশ্যমান অদৃশ্যমান শত্রুর কথা কিন্তু না না, শত্রু তো আছেই। যারা ধরেন এই 15 বছর ধরে লাইসেন্স ছিল এই দেশটাকে লুটপাট করার, তারা কি বসে থাকবে নাকি? তারা তো চাবে যে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডিটোরিয়েট করতে, প্রতিনিয়ত কনস্পাইরেসি, তারা ষড়যন্ত্রে তো লিপ্ত থাকবেই। আমাদের সবার, আমরা যারা জুলাইয়ে ছিলাম সবার আমাদের এক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে। উনি যে ভুল বলেছেন তা তো না, উনি ঠিকই বলেছেন, কিন্তু এই পুরো ফোর্সের বিষয়ে আমাদের সবাই একতাবদ্ধভাবে অ্যালার্ট থাকতে হবে, যাতে কেউ এই ধরনের কোনো মানে এটা আমাদের সিচুয়েশন খুব র্যাপিডলি ডেটোরিয়েট যেন না হয়, এই জায়গাটা আমাদের দেখতে হবে। ইভেন প্রফেসর ইউনূস তো বারবার বলেছেন আমরা এখনও যুদ্ধ অবস্থায় আছি। এই জায়গাটা যুদ্ধ অবস্থা থেকে তো আমাদের এখনও আমরা খুব যে এই জায়গাটাতে উত্তরণ হয়নি। যে ধরেন বিলিয়নকে বিলিয়ন ডলার যে চুরি করেছে সে কি এটা ছেড়ে দিবে নাকি? যে ধরেন ছোট একটা গ্রামের ওইখানে একটা বালুমহল থেকে যে লাখ লাখ টাকা মেরেছে সে কি বসে থাকবে নাকি? বা যে ধরেন ব্যাংক লুটপাট করেছে সে কি বসে থাকবে নাকি? যে শেখদের ফ্যামিলি একটা ফোন দিলেই একজনের নামে 100 কোটি টাকা ঋণ হয়ে যাচ্ছে, সেখানে সে 5 কোটি 10 কোটি টাকা তার কমিশন পাচ্ছে, সে কি বসে থাকবে নাকি? এই লোকগুলো তো যায় নাই। এই বেনিফিশিয়ারি প্রতি স্তরে স্তরে আছে, এবং যারা ধরেন ভুয়া মুক্তিযোদ্ধার কার্ড দেখিয়ে তারা মাসের পর মাস বেনিফিট নিয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, তারা তো বসে থাকবে না। এই যে একটা কোটারি একটা যে আপনি বেনিফিশিয়ারি গ্রুপ করেছেন, এটা ডাক্তারদের মধ্যে আছে, এটা প্রফেসরদের মধ্যে আছে, এমন কোথাও নয় যে এই কোটারি গ্রুপটা নাই, আছে তো। এখন এরাও তো কেউ কেউ তো বসে নাই, তারা চাচ্ছে যে কন্টিনিউ। ইভেন সাংবাদিকদের মধ্যে আছে, আপনারা দেখেছেন 28শে জুন শেখ হাসিনা তার ঘনভবনে যেয়ে বলছে যে এদেরকে কেন আপনারা আরও কঠিন হচ্ছেন না, কেন কেন এদেরকে আরও শায়েস্তা দিচ্ছেন না, মানে এদেরকে কেন খুন করছেন না আরও বেশি করে, এই কথাও তো বলছে। তো এই জায়গা, এই লোকগুলো তো চলে যায় নাই আমাদের সোসাইটিতে। তাহলে ওই যে এখন যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, সেটি আমরা ঐক্যমত্য কমিশনের যে যদি আলোচনা দেখতে পাই, সেটি দেখা যাচ্ছে যে বিএনপি হয়তো যেখানে সহমত পোষণ করে সেখানে জামায়াত ইসলাম, এনসিপি তারা বা ইসলামিক দলগুলো সেখানে আবার দ্বিমত পোষণ করে। আবার দেখা যাচ্ছে যে ইসলামী এই শক্তিগুলো বা এনসিপি যেখানে সহমত পোষণ করে, বিএনপি কিছু কিছু ক্ষেত্রে সেখানে দ্বিমত পোষণ করে। আবার আমরা যদি বক্তব্য মন্তব্য দেখি, তো এই কেওয়াটিক যে সিচুয়েশন, যেটা বিপ্লবোত্তর সময় এটা হতে পারে বলে আমরা মনেই করি, তাহলে তাতে কি যে পতিত শক্তি যারা যারা অদৃশ্য শত্রুর কথা যারা তারেক রহমান সাহেব বলেছেন, তারা কি আবার ফ্যাসিজমের রূপ নিয়ে আবার আসতে পারে কিনা? না, আমি মনে করি না। আমরা ফ্যাসিজমের ক্ষেত্রে কিন্তু সব আমাদের যে জুলাইয়ের ঐক্য এটা আছে, এটা সবার মধ্যেই আছে। আমরা জানি আমাদের মূল প্রতিপক্ষ কারা কারা এই এই যে জুলাইকে বিনষ্ট করতে, জুলাইতে যে আমরা গণ অভ্যুত্থানে যে গেইন হলো সেটাকে কিভাবে তারা বিনষ্ট করতে, সেই বিষয়ে আমরা জানি। আর এই যে কনসেনসাস কমিশনে যে পার্টিগুলোর মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, ইসলামিস্ট পার্টিগুলো একরকম কথা বলছে বা বিএনপি একরকম বা এনসিপি, এটা তো একটা ভাইব্রেন্ট একটা ডেমোক্রেসিতে এটা থাকে, সবাই কি সবার কথা
একভাবে নিবে নাকি? আপনার যা এক্সপিরিয়েন্স আরেকজনের তো সেই এক্সপিরিয়েন্স না। বিএনপি একটা এক্সপিরিয়েন্স পার্টি হিসাবে তার মতো করে একটা জিনিসকে দেখছে, ইয়াং যে একটা ব্লাড সে তার এটা ইগনোর করছে। এবং এইটাই তো ডেমোক্রেসির বিউটি, যে আমার মধ্যে একটা আমরা অনেক কিছুতে ডিসএগ্রি করব, ঠিক না? আমরা তো এক হব না, এক হলে তো আর ওইটা তাহলে তো একটা বাকশাল হয়ে গেল, ঠিক না? সেই জায়গা তো কেউ যেতে চাচ্ছে। আমরা অবশ্যই আমরা একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, একটা ঐক্যমত্য হবে, বাট লেটস ডিবেট। এটার আমরা দেখি যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক, আমরা এটা নিয়ে ডিবেট করি। এবং দেখেন ডিবেটগুলো কিন্তু ছোট ছোট পার্টিগুলোও খুব মূল্যবান তারা কন্ট্রিবিউশন করছেন, খুব ব্রিলিয়ান্ট। আপনি যদি ডিবেটগুলো দেখেন বিটিভিতে, আমরা তো এটা সরাসরি সম্প্রচার করছি, ওইখানে কিন্তু স্পষ্ট সবাই কন্ট্রিবিউট করছেন। আমরা আশাবাদী এইখানে খুব ভালো একটা জুলাই সনদটা খুব ভালোভাবে এগ্রিমেন্ট হবে, সবাই সমস্ত পার্টি এখানে সাইন করবেন। তো সেই জুলাই সনদে তো এখনো পর্যন্ত কোনো আশা ভরসা খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা আসবে, এগুলো আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা অন্যান্য দেশের দিকে তাকাচ্ছি না। অন্যান্য অনেক দেশে এই ধরনের মানে এই পলিটিক্যাল সেটেলমেন্টের সাথে বছরের পর বছর লাগে, ওদের সোসাইটি ডিবেট করে, ওই জায়গাটায় পৌঁছতে অনেক দিন দেরি হয়। তা আমাদের তো দেখেন আমরা তো বেশি দিন ডিবেট করছি না। তাহলে এনসিপিজি বলছে যে 3 তারিখে যদি সরকার না পারে 3 তারিখে তারা জুলাই সনদ ঘোষণা এটা করবে। জুলাই সনদ না, এটা জুলাই প্রোক্লেমেশন। প্রোক্লেমেশন সেই জায়গাটা কি? প্রোক্লেমেশনের জায়গাটাও আমরা ওই আপনি জানেন কিছু ডেভেলপমেন্ট আছে, এটা নিয়ে আমাদের একটা কমিটি কাজ করছে। আমরা আশা করছি প্রত্যেকটা ফ্রন্টেই আমি মনে করি যে আমাদের ভালো প্রোগ্রেস হবে সময়, এটা ইটস এ ম্যাটার অফ টাইম। তো সেই অবস্থায় যেটি আমরা তরুণদের দল যারা এই জুলাই অভ্যুত্থানে ফ্রন্ট সারিতে ছিল, তারা তখন সারা দেশে ঘুরছে, তাদের নানা রকমভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। তো সেই অবস্থায় এই দেশটা তো আসলে একটি মাত্র বিভেদ ছিল, সেটি হচ্ছে যে ফ্যাসিজমের হাসিনা এবং তার সাথে যারা যুক্ত ছিল, তারা ছাড়া বাকি সব শক্তি কিন্তু ঐক্যবদ্ধ ছিল। এখন যদিও আমরা বলি এটা হচ্ছে গণতন্ত্রের বিউটি, এটা সৌন্দর্য, যে ডিবেট থাকবে, তাহলে তো বাকশালী হয়ে যেত। কিন্তু এই ডিবেটটা এরকম পর্যায়ে যেতে 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 নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যায় কি না? নির্বাচন যা প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, নির্বাচন 15ই এপ্রিলের আগে হবে, যে করেই হোক, এটা উনি বলে দিয়েছেন। এটা এখন জুলাই সনদ যদি অগাস্টের মধ্যে না ওনারা সাইন করেন, আরও সময় নেবেন, ডিবেট করবেন। আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর উপর আপনার বিশ্বাস রাখেন, আমরা বিশ্বাস রাখছি, আমরা মনে করি যে তারা একটা ভালো সেটেলমেন্টে যাবে। কিন্তু মানুষের মধ্যে মানে এই ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কিনা? ভোট হয় কি আমরা না হয়? অনেক বেশি চিন্তা করি, আমরা অনেক বেশি নেগেটিভ ভাবি, একটু পজিটিভ ভাবেন। আমরা আশা করি যে এটা একটা পজিটিভ আউটকাম হবে। তার মানে একেবারে সর্বশেষ যদি এটা পজিটিভ আউটকামের মূল লক্ষণ হচ্ছে কেউ কিন্তু ওয়াক আউট করেন নাই, কেউ কিন্তু বলেন না যে না এগুলো মিনিংলেস কথাবার্তা হচ্ছে, আমি চলে যাই, আমরা এখানে ডিবেট করব না। কেউ কি বলেছেন সোফার? আপনি যদি যান, আমি আপনাকে ইনভাইট করি, আপনি আসেন, দেখেন। আপনি তো বাংলাদেশে যে ডিবেট হয়, আপনি একটা ডিবেটের খুব নিজে ডিবেট করেছেন, ডিবেটের প্রমোট করেছেন, আপনি যে দেখেন ডিবেটগুলো কেমন হয়। তো সেখানে এই যে মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, সেই জায়গায় আসলে আমার মনে হয় যে আমরা ওই যে নেগেটিভ নিউজগুলোই হয় অনেক ক্ষেত্রে নেগেটিভ, আমরা আমাদের গেইনগুলো কেউ বলি না, যে অনেক বিষয় যে অলরেডি অনেক বেশি ঐক্যমত্য হয়ে গেছে, সেই বিষয়টা তো আমরা টাচ করি না। তো সমস্ত এনসিপি যে বললো যে নির্বাচন কমিশন নিয়ে তারা একটা প্রশ্ন তুলেছে, তো তারাও তো একটা নির্বাচনের স্টেক হোল্ডার। যদি তারা বলেছে যদি এই পরিস্থিতি ঠিক না হয়, তারা নির্বাচনে নাও যেতে পারে। নির্বাচন আস্তে আস্তে অনেকে অনেক রকমের আওয়াজ হয়, হ্যাঁ, যখন দেখবে যে না এটা নিউট্রাল, অবশ্যই তখন সবাই, আমরা আশা করি যে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হবে এবং খুবই পিসফুল ইলেকশন হবে এবং মানুষ খুব উৎসবের সাথে তাদের ভোট দিবেন। মানে প্রফেসর যে বলেছিলেন যে তিনি একটা শ্রেষ্ঠ ভালো নির্বাচন দিবার চেষ্টা করবেন এবং দিবেন বলে আশা করছেন। তাহলে এই পরিস্থিতি যদি হয়, এই যে আমাদের যে মব কালচার যেটি চলছে, যেখানে সেখানে আক্রমণ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত, যেটা বলছেন আপনি আশাবাদী বলছেন, তাহলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য শুধু তো মাত্র নির্বাচন কমিশন এবং সরকার একার পক্ষে সম্ভব। আমাদের দেশে মব কালচার কবে ছিল না আপনি আমাকে বলেন? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম মব অ্যাটাক কবে হয়েছে? 28 অক্টোবর 2006। সে তৎকালীন অপোজিশন লিডার ছিলেন শেখ হাসিনা, উনি ওনার পার্টিদেরকে ডেকেছিলেন
লগি বৈঠা নিয়ে আমার সামনে, আমি নিজে ছিলাম পল্টনের দিকে, আমার সামনে একজনকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে বাঁশ টাস দিয়ে। তো এগুলো তো আগেও তো ছিল না? হাসিনার আমলে মব কালচার হয় নাই? বিশাল মব দাঁড়িয়ে বলে নাই যে একে ফাঁসি দিতে হবে? ন্যায় বিচারটা মুখ্য ছিল কি? শাহবাগে কি ন্যায় বিচার মুখ্য ছিল? ওখানে ফাঁসিটা মুখ্য ছিল। একে ফাঁসি দিতে হবে, ফাঁসির নিচে কোনো ইয়ে নাই। আপনি সুপ্রিম কোর্টে একটা ডিসিশন দিয়েছে, সেটাকে আপনি চেঞ্জ করে ওইটাকে যাবজ্জীবনকে চেঞ্জ করে তাকে আবার ফাঁসির রায় দেওয়া হয় নাই। এটা কিসে? এটা জনগণের প্রেশারে পড়েই তো এটা হয়েছে নাকি? এমনি তো আর হয় নাই। এটা কি মবের প্রেশার না? তা আমাদের দেশে তো এই কাজগুলো তো হয়েছে। তা আমরা এই বিপ্লবোত্তর কিছু অনেকে এটার ফায়দা লুটার চেষ্টা করছেন। জানেন যে পুলিশের কিছু কনফিডেন্স লো, তো অনেকে আপনি দেখবেন যে রাজশাহীতে ফ্যামিলির মধ্যে তারা লোক জোর করে মব করার চলছে, বা মুরাদনগরে আপনি দেখেন, হ্যাঁ, যে কাজগুলো হচ্ছে সেগুলো তো আমরা তো কেউ এটার স্যাংশন, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি। মুরাদনগরে যতগুলো লোক জড়িত ছিল সবাইকে অ্যারেস্ট হয়েছে, বসে তো নাই। বা যে ছেলেটাকে ইয়েতে মারলো পুরন ঢাকায় অলরেডি আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি, বাকিগুলো প্রত্যেকে অ্যারেস্টেড হবে। তাহলে কি সরকার কি আরেকটু বেশি কঠোর হতে চ্যালেঞ্জ কোথায়? আমরা কঠোর হওয়ার চেষ্টা করছি, আমাদেরও তো লিমিটেশন আছে। আমরা কঠোর হওয়ার যথেষ্ট চেষ্টা করছি এবং এটার জন্য দিনরাত প্রাণান্ত চেষ্টা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে অনেকে পুলিশের লো কনফিডেন্সকে রেখে অনেকে ফায়দা লুটার চেষ্টা করছেন। না, অনেক সময় যেটা বলা হয় জনপ্রিয় সরকারকে অনেক সময় অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। এখন সরকার কি বেশি জনপ্রিয় থাকতে গিয়ে এই ধরনের? না, আমরা আগে তো আমরা বললাম না, আগে আপনার মনে আছে কিনা 2018 সালে ইলেকশনের আগে ওনারা বললেন যে কি ড্রাগ ট্রেড যারা করবেন তাদেরকে শায়েস্ত করা হবে। ওখানে প্রায় কত 464 জনকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে একটা বছরে। ভয়াবহ না? তো সেইটা তো আমরা ওই লাইনে গেলে তো ধরেন একে নিয়ে ক্রস ফায়ারে দিয়ে দেন, ওকে নিয়ে ক্রস ফায়ার, এতে তো মানুষের মানবিক মূল্যবোধটা তো থাকে না, তার বেসিক হিউম্যান রাইটস থাকে না। আমরা তো ওই পথে যাব না। তো যেই পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে সেটার উত্তরণটা সবাই মিলে করতে হবে। আমার করতে হবে, আপনার করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোর করতে হবে। এই জায়গার উত্তরণটা ইয়ে। আপনারা যদি বলেন যে হ্যাঁ আসেন এইভাবে একে ক্রস ফায়ারে দেন, ওকে গুম করেন, তাহলে সোসাইটিতে একটা ভয়ের চাদর তৈরি হয়। সেক্ষেত্রে হয়তো দৃশ্যমান কিছু ল অ্যান্ড অর্ডার ভালোও হতে পারে, কিন্তু এটা তো কোনো পৃথিবীতে কোনো সভ্য সমাজেই এটা নাই। তারা এটা বছরের পর বছর করছে, এই কাজটা বছরের পর বছর। এইখানে বেড়ে যাচ্ছে, বিএনপির লোক করে গুম করে ফেলো, করে নাই? এইখানে বেড়েছে একে জঙ্গি সাজায় ফেলো। আমি বলছি না যে বাংলাদেশের সোসাইটিতে জঙ্গি নাই, অবশ্যই এক্সট্রিমিস্ট আছে, কিন্তু ওই একজন যদি থাকে 10 জনকে বানানো হচ্ছে। আমরা তো আমরা চাই যে বাংলাদেশের পুলিশ ইন্টারন্যাশনাল নিয়ম কানুন মেনে আইন শৃঙ্খলা ইয়ে করুক, কিন্তু এই জায়গাটাকে অনেকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছেন। দর্শক, আমরা আবার একটা বিরতি নিতে চাচ্ছি। আমরা নানা প্রসঙ্গের আলোচনার মধ্যে আগামী আসন্ন জাতীয় নির্বাচন এবং মব কালচার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বর্তমান পরিস্থিতি সেই বিভিন্ন কথা বললাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটি হচ্ছে যে সরকারের আন্তরিকতা এবং যারা অংশীজন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, জনগণ রয়েছে, সকলের কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মব কালচার সহ বলি বা আমাদের যে ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অসহযোগিতা বা সহযোগিতা যেটা হয় কেন অবনতি থেকে সেটাকে আমরা সবাই মিলে কিন্তু ঠিক করবার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আবার একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথে বিরতির পর আমাদের একই অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম তিনি থাকবেন। প্রিয় দর্শক, আমরা ছোটটা বিরতি নিচ্ছি। স্পেনের মির্জা বসুবারাতিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে যে আলোচনা, এই আলোচনায় যুক্ত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। আমরা অনেক আলোচনার ফাঁকে একটি কথা কিন্তু আপনি বিরতির আগেই প্রথম বিরতির আগে আপনি বলেছিলেন, সেটি হচ্ছিল যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন। তো এখন যেটা সবসময় আমরাও বলি, রাখে আল্লাহ মারেকে, গত জুলাইয়ের এই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু ছিলেন হত্যাকারী হিসেবে নিজে চিহ্নিত ছিলেন, হত্যার নির্দেশদাতা, তার হুকুম পালন করছিলেন
এবং আপনার যাত্রাবাড়ি থেকে শুরু করে মোহাম্মদপুর বলি, উত্তরা বলি, নোয়াখালী বলি, সব জায়গায় যে হত্যাযজ্ঞ সেগুলি কিন্তু পুলিশেরই যে কর্মকাণ্ড সেগুলো ছিল। এবং পুলিশ প্রধান গত জুলাই ছিলেন হত্যাকারী হিসেবে চিহ্নিত, এই জুলাই রাজসাক্ষী। এতে কি মনে হয় যে তার সাথে কোনো নেগোসিয়েশন বা কোনো কিছু বা কোনো হঠাৎ করে তিনি রাজসাক্ষী হচ্ছেন কেন? না, এটা তো তার চয়েসের বিষয়। বাংলাদেশের আইনে তো এটা আছে। জি, আপনি আপনি এটা চয়েস করতেই পারেন। এটা আপনার অনেকের বিবেকে বাধে, বিবেকের প্রশ্নে অনেকে করেন। ওনার বিবেকে হয়তো বা বেঁধেছে যে এতগুলো ছেলে মেয়ে খুন হলো, ঠিক না? পুলিশই তো মোস্ট অফ দ্য কিলিং তো পুলিশের হাত দিয়ে হয়েছে। তো সেই জন্য হয়তো বা এটা আমরা তো আর জানি না। এই বিষয়টা আসলে ওনার লয়ার বা উনি বলতে পারবেন, আমরা এটা জানি না উনি কেন হলেন। তো সেই অবস্থায় যেমন আমরা বিবিসি এবং অন্যান্য যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেদন, এবং আমরা আজকে একটা আলোচনাই করছিলাম, আমাদের একটা ডিবেট ছিল, সেখানে কিন্তু কথা হয়েছে যে শুধু বাংলাদেশের নয়, বিশ্বের প্রত্যেকটি মানুষের হাতে হাতে যদি আমরা মোবাইল ফোন বা স্মার্টফোনের কথা ধরি, মুখে মুখে যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিবার জন্য যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার প্রমাণ কিন্তু এখন অডিও রেকর্ডস, নানা প্রমাণ কিন্তু এখন বিশ্ব গণমাধ্যমে মানুষের মুখোমুখি হচ্ছে। তো সে অবস্থায় চৌধুরী আবদুল্লাহ সাহেব, সাবেক আইজিপি, তার এই রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে আমাদের বিচারের যে অগ্রগতির কথা আপনি বলছেন সেটিকে আরো একটু এগিয়ে যাবে কিনা? কারণ যে রাজসাক্ষীর অর্থ নিজে এইটা ভুল আমাদের স্বীকার করেছে। প্রসিকিউটর বলতে পারবেন। অবশ্যই এটা তো মানে উনি যদি নিজের থেকে যেহেতু বলেছেন, অবশ্যই আমার মনে হয় কিছু তো অ্যাডভান্টেজ আছে, আমরা জানি না। আমি নিজে এগুলো বিষয়ে তো আর এক্সপার্ট না। এই বিষয়টা আসলে লিগাল এক্সপার্টরা বলতে পারবেন যে একজন অ্যাপ্রুভার, একে ইংলিশে অ্যাপ্রুভার বলে, অ্যাপ্রুভারকে আনলে এটা কতটুকু হেল্প হয় কেসের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো সেক্ষেত্রে যে আমাদের বন্দি বিনিময় চুক্তি যেটা কথা বলা হচ্ছিল, সেই বন্দি বিনিময় চুক্তিতে আপনারা সরকারের পক্ষ থেকে চিঠি লিখেছেন, কথাও হয়তো বলা হয়েছে। তো যিনি যে প্রধান অভিযুক্ত, সেই অভিযুক্ত ব্যক্তিকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপনি অগ্রগতি দেখতে পাচ্ছেন কিনা, বা ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, বা সম্ভব না হলে তার অনুপস্থিতি বিচার কাজ যেভাবে চলছে সেভাবেই চলবে, এবং সেটি কি আসলে গ্রহণযোগ্যতা পাবে কিনা? কেন গ্রহণযোগ্যতা পাবে না? আমরা মনে করি যে এটা খুবই ভালো গ্রহণযোগ্যতা পাবে। গ্রহণযোগ্যতা নির্ভর করে যে আপনি যে বিচার কার্য করছেন সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নর্মসে, রুলসে হচ্ছে কিনা। আমরা মনে করি যে আমরা যে বিচার কার্য করছি সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই হচ্ছে, সেটা হলো মূল কথা। আরেকটা হচ্ছে যে তার প্রতি অবিচার করা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি একজনকে পলিটিক্যাল মোটিভেটেড কেসে করছেন, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে এবং অভিযোগগুলো দিবালোকের মতো স্পষ্ট। আর এবং আমরা মনে করি যে এটা এখন বিদেশি যারা গণমাধ্যম তারাও দেখাচ্ছে যে কি ভয়ঙ্কর তার রোলটা ছিল, সে নিজে অর্ডার দিয়েছেন খুন করার। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যারা, আমরা তো আমাদের ডিমান্ডটা করেছি যে তাকে যেন ফিরিয়ে আনা হয়। আমার মনে হয় দিনকে দিন যত দিন যাবে তা হাসিনার ক্রাইমটা যত পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে, সবাই জানবে, তত প্রেশারটা তৈরি হবে, তাকে দিতে বাধ্য হবে। আমরা 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 দৃঢ় বিশ্বাসী সে তাকে বাংলাদেশে একদিন আসতেই হবে এবং আইনের সম্মুখীন হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। কেননা মানুষের আজকে আপনি যদি স্টেটসম্যানের আপনি এডিটোরিয়াল দেখেন, তারাও বলছে যে তার যে ক্রাইমগুলো এখন কতটা স্পষ্ট তাদের কাছেও। আগে তো ইন্ডিয়ান পত্রিকাগুলো একটা ডিনায়ালের মধ্যে ছিল, তারা এটা জাস্ট না এটা এটা এমন কিছু না, মনে করতো যে এটা পলিটিক্যালি মোটিভেটেড। তারাও এখন বুঝছে যে কি ধরনের ভয়ঙ্কর ছিলেন। এবং এই যে বিবিসির যে রিপোর্টটা, এটা তো সত্যিকার অর্থে এটা অনেকে চোখ খুলে দিয়েছে। অনেকে ভাবতেন যে বাংলাদেশের রিপোর্ট এটা না বুঝি মোটিভেটেড। এখন তো বিবিসির কেউ নিউট্রালিটির প্রশ্নে তো বিবিসিকে কেউ কোশ্চেন করতে পারবে না। এমনি অন্যান্য আরও অন্যান্য বিদেশি সংস্থাগুলোও করছেন। তো ফলে মানুষের দিনকে দিন যাচ্ছে, মানুষের আরও জ্ঞান বাড়ছে যে কি আসলে বাংলাদেশে হয়েছিল এবং কে দায়ী। আর এইটা যখন মার্চে ইন্টারন্যাশনাল যে কনসেনসাস তৈরি হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে যে ইন্ডিয়ার উপরে বা হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এক ধরনের প্রেশার তো তৈরি হচ্ছে। সে অবস্থা আমরা আজকের একটা বড় আলোচিত বিষয় ছিল, এই বিষয়ে একটা কথা বলি, যদি প্রেশার না হতো তার হতো কি, তার হয়ে অনেকে লবি করতে আসতেন। কে আমরা কাউকে দেখি নাই, কোনো বিদেশি কান্ট্রি এসে আমাদেরকে বলেন নাই তার হয়ে একটা উঠছে। ইভেন যে আওয়ামী লীগের যে ব্যান হলো, এটা নিয়েও কেউ কিন্তু এসে বলেন এই তোমরা আওয়ামী লীগকে
ব্যান করছে কেন, যাদের সাথে ইদানিং কথা হচ্ছে বড় বড় লিডারদের সাথে বিদেশি, তারা কিন্তু কেউ বলছেন না। তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কারা বলছেন? না, অন্তর্ভুক্তিমূলক হচ্ছে যে এটাকে মানুষজন সবাই ভোট দিতে পারবে কিনা সেই সেন্সে। মানে কেউ কি বোঝানোর চেষ্টা করছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? মানে হচ্ছে সবাই যদি ইলেকশনে সবাই যে যারা ইলেকশনে সমস্ত ধরনের মানুষ, মাইনরিটি হোক মেজরিটি হোক, সবাই যদি ইলেকশনে ভোট দিতে পারে সেটাই তো অন্তর্ভুক্তিমূলক ইলেকশন। মানে এটি কেউ আপনি কি একটা ব্যান্ড পার্টিকে কি ইলেকশনে করতে দিবে? আপনি যদি নাজি পার্টির করেন, সেকেন্ড ওয়ার্ল্ডের পরেও কি তার কি পপুলারিটি কিছু ছিল না? জার্মান সোসাইটি হয়তো বা ছিল, আমরা জানি না। কিন্তু তাহলে তাকে কি কেউ ইলেকশন করতে দিবে নাকি? যে ব্যান্ড হয়ে গেছে, যার অ্যাক্টিভিটিস ব্যান্ড, এবং বলাই হচ্ছে যে সে আগে ট্রায়ালটা হোক, তারপরে সেই বিষয়টা দেখা যাবে। তাহলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কিরকম দেখেন? সেটা আওয়ামী লীগরা বুঝবে। মানে আপনার পারসেপশন? আমাদের পারসেপশনে আমাদের গভর্নমেন্ট তাদের অ্যাক্টিভিটিস ব্যান করেছে, এবং এই ব্যান্ডের অবশ্যই এটা একটা মানে আগে ট্রায়ালের উপর নির্ভর করছে, যারা ওদের টপ লিডারশিপ তাদের আগে ট্রায়ালটা হোক, তারপরে এটা দেখা যাবে। আর ইন দ্য মিন টাইম তাদের তো নিজেদেরও তো এমন কিছু করেন নাই যেটার জন্য সত্যিকার অর্থে বাংলাদেশের সোসাইটি তাদেরকে আবার একসেপ্ট করবে। কেউ তো রিমোট শো করেন নাই, কেউ তো সরি বলছেন না। আপনি তো রিকনসিলিয়েশনের কথা কেউ কেউ একটু বলতে চান যে না, আমাদের সোসাইটিতে এক ধরনের রিকনসিলিয়েশন দরকার, কিন্তু আপনি তো সরি না বললে, আপনি যদি অনুতপ্ত না হন আপনার এই ক্রাইমগুলোর জন্য, এত ছেলে মেয়েরে আপনি মেরে ফেললেন, এত ছেলে মেয়েরে অন্ধ করে ফেললেন, এতজন রে তার হাত পা হারালো, কেউ তো এক ধরনের আওয়ামী লীগের টপ লিডারশিপও না করছে না, সরি বলছে না, মিডিল লিডারশিপও না, যে গ্রাসরুটে আছে সে বলছে না, বরঞ্চ তারা এক ধরনের অন্ধত্বর মধ্যে আছে, পুরো অন্ধ একটা থিঙ্কিংয়ের মধ্যে আছে, যে এবং তারা বলতে চায় যে যারা মারা গেছে তাদের মারাটা জাস্টিফাইড বিকজ তারা জঙ্গি, তাদেরকে জঙ্গি বলে করেছে। মুগ্ধ জঙ্গি ছিল, আবু সাইদ তাদের কাছে জঙ্গি, ড্রাগ অ্যাডিক্ট ছিল, এটাই তো বলতে চায় তারা। তারা তো প্রথম থেকে সেটাই বললো যে ইটের আঘাতে মারা গিয়েছে, আবু সাইদের কথা বলছে, এরকম সব জায়গায় এরকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা না, এখনো যারাই ওই সময় আন্দোলন করেছে সবাই জঙ্গি, এটা বলে না সারাক্ষণ। আপনি যদি ওদের পেজগুলোতে দেখেন একটাই ন্যারেটিভ, এরা সব জঙ্গি। আমরা যারা বাংলাদেশে যারা আছি, যারা এই মহৎ আন্দোলনে ছিলাম, সবাই জঙ্গি, কেউ এর জঙ্গিত্বের বাইরে না। আমি একটু অল্প সময়ের মধ্যে আপনার কাছে একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে চাই। যখন এই জুলাই আন্দোলন চলছিল, অভ্যুত্থানের ছাত্র জনতা একসাথে অভ্যুত্থানের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিল, সে সময় আপনি সরকারের সাথে যুক্ত ছিলেন না, আপনি সাংবাদিকতার বিদেশি গণমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। আপনি নিশ্চয়ই মনে আছে সেখানে অনেক মানুষ যে মারা যাচ্ছিল, সে মানুষের লাশ হাসপাতাল গ্রহণ করছিল না, গ্রহণ করলে চিকিৎসা দিচ্ছিল না, সে লাশ হাসপাতাল স্বীকার করছিল না। সেই পরিস্থিতিটাকে একটুখানি বিশ্লেষণ করবেন কিনা, যেহেতু আপনি সরাসরি মাঠে ছিলেন? না, এটা তো ভয়াবহ। আমরা যেমন ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছি, অনেক লাশ করছে না, অনেকের পোস্টমর্টেম করছে না, কেন পোস্টমর্টেম আপনি করলে তো আপনার লিস্টেড করতে হয়। আপনি যদি লাশটা দরজায় আপনি লাশটাকে রিজেক্ট করেন, তাহলে তো আপনার কাউন্টে আসে না। তখন আপনি বলতেন যে না, আমার হসপিটালে 10টা লাশ এসেছে, কিন্তু আপনার এখানে আসছে কিন্তু 30টা, আপনি 20টাকে বাদ দিয়ে দিচ্ছেন না, আপনি ওদের পোস্টমর্টেমই করেন নাই। আবার অনেকের এগেনস্ট আসছে যে ভালো চিকিৎসা পান নাই। আপনি জানেন আমাদের ডাক্তারদের মধ্যে যথেষ্ট মানে রুলিং পার্টির প্রতি তোয়াজ করার একটা আছে, জঘন্য একটা সিস্টেম আছে, যে তারা নিজেরা ডাক্তাররা বড় বড় পোস্টে যেতে চান একটু পার্টির দালালি করে। যেমন ওই সময় আমরা যেগুলো আমি জানি না সত্য মিথ্যা কি, অ্যাকুজেশন শুনেছি অনেকে আওয়ামী লীগের পন্থী ইয়েরা অনেকে চিকিৎসা করতে চান নাই, এবং অনেকের ক্ষেত্রে মানে রক্ত পাওয়া যায় নাই। তো এগুলো তো আমরা শুনেছি, আমরা ওই সময় যে দেখেছি। তো ওই যে ভ্যানের উপরে যে লাশ সহ মানুষ পড়িয়ে দেওয়া, সেটা সেই বিশ্লেষণটা কিভাবে দেখেন? এটা তো জঘন্য একটা বিষয়। এগুলো মানে আপনি জুলাই আগস্টে আমি আপনাকে অনুরোধ করব, ইউনাইটেড নেশনের যে 127 পাতার যে রিপোর্টটা, এটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এখানে সব কিছু আছে। জুলাই আমি বলবো তো এরকম মহৎ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে, মানে 71-এর পরে সবচেয়ে মহৎ আন্দোলন এটা। তো সে অবস্থায় আমরা একেবারে শেষ মুহূর্তের আলোচনা যদি এই মহৎ আন্দোলনকে আমরা তো সবসময় বলি যে জুলাই হচ্ছে আমাদের ঐক্যের বন্ধন, আমাদের যে দ্রোহের যে যাত্রা, সেই যাত্রার 71-এর পরে সবচাইতে বেশি
আমরা দেখেছি সকলকে একত্রিত হতে। এই ঐক্যর বন্ধনটাকে ধরে রাখবার জন্য যে রাজনৈতিক শক্তি রয়েছে, সামাজিক শক্তি রয়েছে, সুশীল সমাজ রয়েছে, ইন্টেলেকচুয়াল রয়েছে, তাদের সকলকে মিলে কাজ করবার ক্ষেত্রে আপনার সর্বশেষ বিশ্লেষণ যদি একটু করেন, কি করা যেতে পারে? আমরা সবাই না, ঐক্যটা আমরা ধরে রাখতে চাই। আমাদের ওইটার জন্য ভুলে না যাই। আমাদের মধ্যে তো ডিভিশন থাকবে, কিছু ডিভিশন থাকবে না। আমি তো এনসিপি তো আর বিএনপি হবে না, আবার বিএনপি তো জামাত হবে না। আমাদের ডিফারেন্স তো থাকবেই, ঠিক না? কিন্তু জুলাইকে যেন আমরা ভুলে না যাই, যে এই ছোট ছোট ছেলে মেয়ে যারা আত্মদান করলো, একজন তার মাকে চিঠি লিখে যাচ্ছে, 7, 8, 9 ছেলে মেয়েরা, এটা তো কল্পনা করা যায় নাই। আমরা তো এইগুলো গল্পের বইয়ে পড়েছি, কিন্তু আমাদের সামনে দিয়ে এগুলো হয়েছে, ঠিক না? তো এটার জন্য এদের দিকে, এই যে বীর শহীদদের দিকে তাকিয়ে বা যারা আহত হয়েছে তাদের দিকে তাকিয়ে, তাদের মহৎ আত্মদানের দিকে তাকিয়ে আমরা যেন কিছু কিছু জায়গায় যেন বেসিক মিনিমাম আমাদের ঐক্যটা থাকে। কিছু কিছু বিষয়ে, ফ্যাসিস্টদের বিষয়ে আমাদের বেসিক মিনিমাম ঐক্য থাকে, যে না বাংলাদেশে, এবং কোনো ধরনের যেন ক্যাওটিক দিকে বাংলাদেশ টার্ন না করে, সেগুলোর ব্যাপারে আমাদের ঐক্যটা থাকতে হবে। এবং এই ক্ষেত্রে সুশীল সমাজ, সুধী সমাজ, তাদের বড় একটা ভূমিকা আছে, তাদের এই রোলটা প্লে করতে হবে, সবাইকে ঐক্যের মধ্যে রাখা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা 2 জুলাই নিয়ে কথা বলছিলাম এবং জুলাই আমাদের যে ঐক্যের প্রতীক, সেটি কিন্তু আমরা খুব ভালোভাবেই কিন্তু এখন বিশ্বাস করতে চাই, এবং সেই বিশ্বাসের জায়গায় যাতে কোনো চিন না ধরে, সেখানে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদ যাতে মতবিরোধের মধ্যে গিয়ে কোনোভাবে সহিংসতা এবং আমাদের যে এই পরম একটা সহিংস পরিবেশের যে উত্তপ্ত অবস্থা তৈরি না হয়, যেটির দিকে বাংলাদেশ যাবার জন্য জুলাই গণঅভ্যুত্থানের প্রতি আওয়ামী সরকার চেষ্টা করেছিল, সেই চেষ্টা যাতে ব্যর্থ হয়েছে, সে কারণে আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবার জন্য সর্বক্ষেত্রেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে প্রধান রাজনৈতিক দল বিএনপি বলি, জামায়াত বলি, তরুণদের দল এনসিপি বলি, ইসলামিক শক্তিগুলো বলি, সবাইগুলো কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই জুলাইকে আমরা স্মরণ করতে হবে। জুলাই একটা মহৎ আন্দোলনের একটি অংশ, যেটি আমাদের অতিথি আজকে বললেন, তাকে আমরা ধারণ করে রেখে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এখন ইস্পানী মির্জাপুর শুভরাত্রি দেখলেন, আপনাদের সবাইকে এবং একই সাথে জনাব মোহাম্মদ শফিক আলম, আপনাকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।